এ কি মহারাজ, আজ যেন আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। মন্ত্রী, আজ আমার মনটা তেমন একটা ভালো নেই। কেন মহারাজ? আজ সকালে পত্র মারফত খবর পেলাম যে রানীর মা অর্থাৎ আমার শাশুড়ি মায়ের শরীর নাকি খুব খারাপ। তাই আমি একটু চিন্তিত। এ তো সত্যি খুব চিন্তার কারণ দেখছি মহারাজ। তাই আমি ভাবছি যে আজই দুপুরে রানীকে নিয়ে আমার শাশুড়ি মাকে একবার দেখে আসবো। যান না যান, এই সব কাজে একদম দেরি করতে নেই। হ্যাঁ মন্ত্রী, আরে যাবো তো বটে, কিন্তু ভাবছি আমি যদি চলে যাই তবে আমার পক্ষে সেখান থেকে 10 দিনের আগে অন্তত ফেরা তো অসম্ভব। ততদিন এই রাজ্যের দেখভালের কি হবে? কেন মহারাজ, দেখভালের জন্য তো আমি আছি। আপনি একদম নিশ্চিন্তে যান, কোনো চিন্তা করবেন না। দেখেছ, মন্ত্রী ঠিক সুযোগ বুঝে নিজের কাজ গোছাবার তালে আছে। তুমি ঠিক পারবে তো সামলাতে? আপনি একবার এই দায়িত্বটা আমায় দিয়েই দেখুন না। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি তবে মন্ত্রীর কাঁধেই এই রাজ্যের দায়িত্ব দিলাম। তাহলে আজকের মতো সভা এইখানেই শেষ। তোমরা এবার এসো, আর আমিও বেরোবার জন্য প্রস্তুত হই। মহারাজ, আপনি তো আর জানেন না যে আপনি এই দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে কি ভুলটাই না করলেন। মহারাজ চলে গেলেন আর দায়িত্ব দিয়ে গেলেন ওই শুটকো মন্ত্রীকে। এখন ভাবছি এই মন্ত্রী আমাদের উপর কি অত্যাচারটাই না করবে। না, আমায় দেখছি একটু সাবধানে থাকতে হবে, কারণ ওর তীর তো সব সময় আমার পিছনেই তাক করে আছে। গোপাল দাদু, আমরা এসে গেছি গল্প শুনবো বলে। ঠিক আছে, বল তাহলে তোরা কিসের গল্প শুনবি বল। ভূতের গল্প। না না দাদু, রাজার গল্প। ঠিক আছে, শোন তবে। তোদেরকে একটা রাজাও আছে আর তাতে ভূতও আছে, এমন একটা গল্প শোনাই। শোন তবে। এক দেশে ছিল এক রাজা। সেই রাজা যখন তখন যা খুশি করে বেড়াতো আর ভাবতো যে... ও দাদু, তুমি আমাদের গল্প শোনাতে বসে আবার কি ভাবতে বসলে? মন দিয়ে গল্পটা বলো না। ও হ্যাঁ, বলছি। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। তারপর বলি শোন। সেখানে ছিল তার এক বদমাশ মন্ত্রী। সেই মন্ত্রী করত কি, সব সময় রাজ্যকে কিভাবে বিপদের মধ্যে... ও দাদু, তুমি এরকম মাঝে মাঝে স্বপ্নের দেশে চলে যাচ্ছ কেন বলো তো? তোমার বুঝি রাতে ভালো করে ঘুম টুম হয়নি? না রে গুলটে, আসলে আমি না একটা অন্য চিন্তায় ডুবে আছি। শোন, আমি বলি কি, তোরা এখন বাড়ি যা। আমি না হয় পরে তোদেরকে ডেকে একটা ভালো দেখে গল্প শোনাবো। এই গল্পটার থেকে অনেক ভালো, বুঝলি? তোর ভাল লাগে না? আচ্ছা তুই বল পুটি, গোপাল দাদু কি এটা আমাদের সাথে ঠিক করলো? কিসের ঠিক? এই যে আমাদের ভূতের গল্পটা শোনালো না। আমার মনে হয় আমাদের গল্প না শোনানোর জন্য গোপাল দাদুকেই আমাদের একটু জব্দ করা উচিত। ঠিক, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এতে গোপাল দাদুও জব্দ হবে আর তার সাথে দাদুকে ভয় দেখানো হবে। সেটা কি রকম? শোন তবে, কানে কানে বলি। দারুণ হবে। তাহলে আজ রাতে জমবে মজা। গিন্নি, আজ খাওয়াটা না একেবারে জব্বর হয়েছে। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে যে রাজসভায় যেতে হবে সে খেয়াল আছে? হ্যাঁ, ঠিক বলেছ, শুয়েই পড়ি। হ্যাঁ, এই মেয়ে তুমি। উমা, কি গো? এসব কিসের আওয়াজ? এই চালে এত কিসের আওয়াজ হচ্ছে গো? এই আমার যে ভাবগতিক ভালো ঠেকছে না।
না গো গিন্নি, এ মনে হচ্ছে কেউ বদমাশি করে চালে ঢিল ছুঁড়ছে। কিন্তু এত রাতে না, একবার দেখতে হচ্ছে। তুই দেখি তো। আরে আরে, এ কি দেখছি? এই যেন একটা মেয়ে সাদা কাপড় পরে লণ্ঠন হাতে ওই অন্ধকারের ঝোপের দিকে মিলিয়ে গেল না? এই গুলটি, এবার তোর পালা। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আজ কাউকে ছাড়বো না, সব কটার মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। আরে আরে, এই যে সত্যি ভূতের গলা। এই গিন্নির জ্বালায় যদি কিছু একটা করা যায়। এদের আবার কি হলো? ভালো কথা বলছি, খাটের তলায় এসে ঢুকে পড়ো। দেখছো না, ভূতের গলার আওয়াজ। দূর, যত সব ভিতুর দল। না গো না, এইরকম করো না গো। তুমি না আমার স্বামী। আমি বাবা এই বয়সে আর বিধবা হতে চাই না গো। আরে ধুর, এটা কে রে? ঠিক আছে ঠিক আছে, তবে আর কি, আবার এই ভূতের ভয়ে এইভাবেই বসে বসে খাটের তলায় সারা রাত কাটাও, যত সব। গোপাল দাদু, ও গোপাল দাদু। তোরা এত সাত সকালে? কি দাদু, কালকের ঘুমটা কেমন হলো? ঘুম তো ভালোই, মানে তার মানে তোরা কে দাদু, তুমি যেমন আমাদের ভূতের গল্প শোনাওনি, তেমনি আমরা কালকে ভূতের ভয় দেখিয়ে তোমাদের শান্তিতে ঘুমোতেও দিনি। কি কেমন দিলাম? ছি 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 গুলটে, এটা কিন্তু তোদের একদম করা উচিত হয়নি। যদিও তোদের এই বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আরো বেশি খুশি হতাম যদি তোরা এটা অন্য কোনো ভালো কাজে প্রয়োগ করতিস, বুঝেছিস? আচ্ছা দাদু, যদি কখনো সেই সুযোগও পাই তাহলে না হয় সেটাও করে দেখাবো। এই তো আমার নাতি নাতনিদের মতো কথা। তাহলে তোরা আবার বাড়ি যা, আর আমিও চলি রাজসভায়। এই যে সকল সভাসদগণ, যেহেতু এখন থেকে আমি এই রাজ্যের রাজা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই এত সভাসদের খরচ আমি কেন বহন করব। তাই আমি ঠিক করেছি যে এই রাজ্য আমি আজ থেকে একাই চালাব। আমার কাউকে দরকার নেই এই রাজ্য চালাবার জন্য। তাই সবাই এবার আসতে পারো। এ কি মন্ত্রী মশাই, এটা আপনি আমাদের সঙ্গে করতে পারেন না। এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, আমি সব পারি, বুঝেছ? এখন সকলে মানে মানে বিজয় হও তো, চত্র সব আপদের দল। আমি তাহলে যা ভেবেছিলাম ঠিক তাই হলো, আর কি। এবারে ঘরের ছেলে না হয় ঘরেই ফিরে যাই। এবারে সব ব্যাটা জব্দ। এবার আমিও যাই, একটু আমার রাজা হওয়ার কথাটা বাইরে বেরিয়ে রাজ্যবাসীর কানে তুলে দিই। কি এই এসব কি হচ্ছে? হ্যাঁ রে ঘটা, এই লোকটা বুঝি চোখে কম দেখে? কম দেখবো কেন? তবে দেখতে পাচ্ছ না যে আমরা এই ফল নিয়ে খাচ্ছি? খেতে দে, খেতে দে, এদের ফল খেতে দে, কারণ এরা হলো আমার খাস চেলা। আর এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, বুঝেছিস? সেটা আবার কবে হলেন শুনি? কাক হয়ে ময়ূর হওয়ার শখ হয়েছে বুঝি? কি এত বড় কথা? তুই জানিস যে আমি এক্ষুনি তোকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারি? এই ফলটির দাম কত? আগে 5 টাকা হুজুর। হো, তবে এই নাও 1 মোহর। আর এই ফলটি আমায় দাও, আই এম ভেরি হাংরি। কিন্তু সাহেব, এই ফলটার দাম তো মাত্র 5 টাকা, আর আপনি আমায় 1 মোহর দিলেন। তাতে কি হয়েছে? তুমি কি জানো যে আমার যেটা একবার পছন্দ হয় সেটা আমি অধিক দাম দিয়ে হইলেও কিনে আলোই। এইটা আমার স্টাইল, ইউ নো। বাবা, মন্ত্রী মশাই শুনছেন?
হ্যাঁ রে বটা, এই যে আমার জন্য এক জলজ্যান্ত সোনার হাঁস। এই যে শুনছেন শুনছেন সাহেব? ইয়েস, আপনি কি আমায় কিছু বলিতেছেন? বলছি সাহেব, আপনি কি এই রাজ্যে প্রথম? ইয়েস, আমি আজ ইংল্যান্ড থেকে প্রথমবার এখানে আসিয়াছি। এই কৃষ্ণনগরের আমি অনেক নাম শুনিয়াছি। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ভিলেজ দেখার, তাই আমি ভাবিলাম একবার এখান থেকে ঘুরিয়া যাই। বাট ইট ইজ সো ডার্টি। কি সাহেব, মাটির জায়গায় এসেছেন আর এই মাটিকেই ডাটি বলছেন? তবে আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আমার রাজবাড়িতে নিয়ে যেতে পারি। ও তাই বুঝি? তোমার রাজবাড়ি? বাই দ্য ওয়ে, হু আর ইউ? আরে সাহেব, আমি হলাম এই রাজ্যের রাজা। ও তাই নাকি? তাহলে তো একবার যাইতেই হয়। এবার তবে চলুন। কেমন দেখলেন আমার রাজবাড়ি? বিউটিফুল, নাইস, অসাধারণ। এত সুন্দর একটা রাজবাড়ি এই ভিলেজে দেখিতে পাবো এটা আমি কল্পনাতেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমারও এইরকম একটা রাজবাড়ি হবে। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। এ তো খুব ভালো কথা সাহেব। জানেন সাহেব, শখ কখনো ফেলে রাখতে নেই। তাই আপনি যদি এই রাজবাড়িটা কিনতে চান তো আমি আপনাকে দিতে পারি, কিন্তু এর জন্য যে আমার 1000 মোহর লাগবে। সত্যি তুমি আমায় এই রাজবাড়িটা দিবে? তাই আমি তোমাকে 2000 মোহর দিতেও রাজি আছি। এই নাও 2000 মোহর। টেক ইট, টেক ইট। আহা, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। চল বটা ঘটা, এবারে আর কৃষ্ণনগরে থেকে আমাদের কোনো কাজ নেই। মহারাজ ফিরে আসার আগেই এখান থেকে পাততাড়ি গোটাতে হবে। হ্যাঁ, কি বলিস? তার বলতে আপনি তো গুরুদেব লোক মন্ত্রীমশাই, রাজবাড়িকেই নিজের রাজমহল বলে দিব্যি বিক্রি করে দিলেন। তাই তোমরা কি গুচুর খুচুর ফুসুর ফুসুর করিতেছো? কই কিছু না তো। তাহলে সাহেব, আজ থেকে এই রাজবাড়ি আপনার। এবার আমি চলি। হ্যাঁ, এসো এসো। আজ হইতে এই রাজবাড়ি আমার, আমার, আমার। এই তো সবাই এসে গেছেন দেখছি। তাহলে তাহলে কি ঠিক করলেন সবাই? আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের কাছে যদি আমরা সবাই ক্ষমা চাই, তাহলে তিনি আবার আমাদের সবাইকে সবাই ঢুকতে দেবেন। তাহলে চলুন। হ্যাঁ, চলুন চলুন। কি এ কি? আমি হলাম রাজা, মানে এই রাজবাড়ি আজ থেকে আমার। বাট হু আর ইউ? এই তোমরা? মানে আমরা হচ্ছি ওই রাজার সভাসদ, আর আর এটা তো মহারাজ। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ, তোমাদের রাজাই এই রাজবাড়িটা আমাকে একেবারের জন্য বিক্রি করে, মানে সল্ট করিয়া গেছে। তাই তোমরাও এইবার মানে মানে এখান থেকে বিদায় হও। গেট আউট, গেট আউট। এইবার কি হবে? আমি বলি কি, আমাদের এই বিপদের হাত থেকে একমাত্র গোপালই বাঁচাতে পারে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাহলে সকলে চলো। জানো গোপাল, মন্ত্রীমশাই এক ইংরেজ সাহেবের কাছে অনেক অর্থের বিনিময়ে রাজবাড়িটা বিক্রি করে দিয়েছেন, আর সেই এখন রাজা হয়ে সিংহাসনে বসে হুকুম চালাচ্ছে। দুষ্টু। এবার তুমিই বলো গোপাল, আমরা কি করি? হ্যাঁ, সে কি? গোপাল, এখন তুমি ভরসা, নইলে যে বাকি সবাই ফর্সা। করব তো বটে, কিন্তু কি 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 হ্যাঁ? পেয়েছি। কি পেয়েছো গোপাল?
বুদ্ধি। এবারে দেখছি ওই সাহেব কি করে ওই রাজবাড়িতে টেকে। তাই বুঝি? তা কি করবে গোপাল? শুনুন তবে। তাহলে চলুন এবার সবাই কাজে লেগে পড়ি। দেখি তোমরা আবার আসিয়াছো, হাউ ফানি। এবার দেখিতেছি সঙ্গে করে ফুটবলের মতো একটা মোটা লোক আনিয়ে আছো। হ্যাঁ ইউ, কে তুমি? আমি গোপাল, ভয় নেই। আমি আপনার কাছে কিছুই চাইতে আসিনি সাহেব। আমরা এসেছি আপনাকে এক বিপদের হাত থেকে বাঁচাতে। হোয়াট বিপদ? ইউ মিন টু সে ডেঞ্জার? হ্যাঁ সাহেব, আসলে এই রাজবাড়িতে অনেক ভূতের উপদ্রব, তাই আমাদের রাজা আপনাকে কৌশলে এত সস্তায় এই রাজমহলটা বিক্রি করে পালিয়েছে। কি আপনারাও সত্যিটা বলুন? হ্যাঁ সাহেব, গোপাল ঠিকই বলছে। এখানে সত্যি ভূত আছে। রাবিশ! আমি এইসব ভূত টুত বিলিভ করি না, মানে বিশ্বাস করি না, আর আমি ভয়ও পাই না। তোমরা এবার আসিতে পারো। গেট আউট! ঠিক আছে সাহেব, আমাদের বলার দরকার ছিল, আমরা বললাম। এবার বাকিটা আপনার ব্যাপার। তাহলে চলি সাহেব। এবার কি করবে গোপাল? এবার এবার আর আমি কিছু করব না, করবে ভূত। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আর আমিও চলি ভূতের জোগাড় করতে। যা বাবা, গোপাল যে চলে গেল। এই যে বাচ্চারা, খুব যে খেলা হচ্ছে, পড়াশোনা নেই বুঝি? দেখো গোপাল দাদু, শরীর ভালো রাখার জন্য না একটু খেলাধুলা জরুরি। পড়াশোনা করলে তো আর শরীর ঠিক থাকবে না। শোন, তোদের আমার হয়ে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? শোন তবে। এ তো আমাদের বড় রাতের কাজ গো দাদু। তাহলে যা, কাজে লেগে পড়। এই আমি তেল ছড়িয়ে দিলাম। রে পুটি, তুই আবার হাঁটতে শুরু কর। আর ন্যাপলা, তুই দরজায় টোকা মেরে ঘুমটা ভাঙা। ঠিক আছে। কে এত রাত্রের দরজায় এইভাবে ঠোকা মারিতেছে? গিয়ে দেখি তো। বাবা রে, খেলাম আমার ক্ষমতা বুঝি ভাঙিয়া গেল। কি দেখিতেছি? এই যে ভূত, মানে ঘোস্ট, সাদা কাপড়ের ভূত হাতিয়া যাইতেছে। তার মানে ওরা আমাকে সত্যি কথাই বলিতে আসিয়াছিল। ও মাই গড! ঘোস্ট! হেল্প! আমাকে বাঁচাও! তুই ঠিক শুনেছিস, আমরা সত্যিকারের ভূত। আর এবার তোর মুন্ডুটা নিয়ে আমরা ফুটবল খেলবো। এই রাজবাড়িতে একমাত্র আমরাই থাকতে পারি, বুঝেছিস? বাবা, ও মাই গড! এই যে সত্যি ভূত। না বাবা, আমার মোহর গেছে যাক, দরকার নেই, আমার কোনো দরকার নেই রাজবাড়ির। চাই না, আমি চাই না এখানে থাকিতে। আমি আমি এক্ষুনি রাজ্য ছাড়ে পালাইবো। আমি পালাইবো। আমি এখানে এইভাবে মরিতে চাই না। বাঁচাও! আমার বাঁচাও! হেল্প! আমরা পেরেছি। সাহেব এবার পড়ার পর। আরে আসুন আসুন মহারাজ, আসুন রানীমা। আরে গোপাল যে, কিন্তু আমাদের মন্ত্রীকে তো দেখছি না, সে কোথায়? আর কি বলবো মহারাজ, আসলে হয়েছে কি কি এত বড় আস্পর্ধা মন্ত্রীর?
ও কিনা আমার রাজবাড়ি বিক্রি করতে চলেছিল। দাঁড়াও দাঁড়াও, ওকে শুধু আমি একবার হাতের কাছে পাই, তারপর ওর ভিটে মাটি আমি বিক্রি করিয়ে ছাড়বো। মহারাজ ওসব কথা ছেড়ে এবার ভেতরে চলুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো, আর তোমরাও সবাই এসো এসো এসো। অনেকদিন রাজবাড়িতে যাইনি, যাই একবার গিয়ে দেখে আসি ওদিকে কি নাটক চলছে। এ কি মহারাজ, আপনি? হ্যাঁ আমি না তো কি তুমি? কত ছাড়া। না মানে মানে আমি তো ওই ইংরেজ সাহেব মানে আর হবে না মহারাজ, আর কখনো এরকম ভুল কাজ করব না, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আবার তোমায়? দূর হও এই রাজবাড়ি থেকে। আজকের পর আমি যেন তোমার মুখ আর না দেখি। আর হ্যাঁ মন্ত্রী মশাই, এত কাঁদবেন না, নইলে যে আপনার চোখের জলে এই রাজবাড়ি ডুবে যাবে, তখন কি হবে? হ্যাঁ এই যে বুড়ো, সকালবেলা দাওয়ায় বসে পা দোলালেই চলবে? বলি বাজার যেতে হবে না? না, আজ আমার হাজার কাজ, তাই ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নাও। গত দুদিন ধরে তো একই কেতন শুনিয়ে যাচ্ছ, এদিকে চালাতে চালাতে ভাড়ার যে ফাঁকা, আর যে চলছে না। চলছে না বুঝি? না চলছে না। বুঝলাম। কি বুঝলে? বিয়ের সময় মা বলেছিল ঘরে অন্নপূর্ণা আসছে, কিন্তু এতদিন ঘর করার পর বুঝলাম অন্নপূর্ণার বদলে তুমি আসলে একটা পুরোপুরি অসম্পূর্ণা। মানে? ওই যে মাঝে মধ্যেই হুটহাট করে ভাড়ার ফাঁক হয়ে যায়। এই দেখো, একেবারে বাজে কথা বলবে না। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? আমি একলাই সব খেয়ে ফেলি, তুমি খাও না? না, তুমি চেপে চুপে খাওয়াও বলেই তো খাই, আর খেয়ে খেয়ে মোটা হয়ে যাই। এই শোনো, বাজে কথা ছেড়ে বাজারে যাবে কিনা বলো, আর না গেলে আমি কিন্তু আজ উনুন ভেঙে ফেলবো। হ্যাঁ আমার হাত পাগলি গিন্নি দেখছি বেশ খেপে গেছে। না, আর কথা বাড়ালে হয়তো সত্যি সত্যি উনুন টুনুন ভেঙে একসা করে বসবে। এই দেখো, সামান্য কথাতে এত খেপে গেলে কেন বলো তো? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, থলি দাও আর বাজার থেকে কি কি আনতে হবে বলো। ভালো দেখে তরি তরকারি আনবে, আজ বৃহস্পতিবার, তাই মাছটা চেনো না জানো? বাহ বাবা, কি মজা, মাছ আনবার পয়সা বেঁচে গেল। বাঁচাচ্ছি তোমার পয়সা, বাঁচাচ্ছি। মাছের বদলে ভোলা ময়রার দোকান থেকে বেশি করে মিষ্টি দই এনো। কতদিন যে ভাতের পাতে মিষ্টি দই খাইনি, এরও কিন্তু। ব্যাস হয়ে গেল, একদিক থেকে বাঁচলাম তো অন্য দিক থেকে মরলাম। ঠিক আছে, থলি দাও। এই যে ভোলা, ভালো দেখে আতসের মিষ্টি দই দাও দেখি। বাড়িতে কুটুম এসেছে বুঝি? হ্যাঁ, একরকম কুটুমই বলতে পারো। আমার গিন্নি আজ দই খেতে চেয়েছে। হ্যাঁ, গিন্নি আবার ওই কুটুম হলো কবে থেকে গো? বাড়ি কুটুম নয়, আমাদের সকলের জীবনে সব থেকে বড় কুটুম তো ওই শ্বশুরের মেয়ে। পান থেকে চুন খসলেই তো একেবারে রে রে করে ধেয়ে আসবে। হ্যাঁ আর হর্ষ, আমার গিন্নি, হ্যাঁ আমার গিন্নি তো ওই তীর্থে যাবার বায়না ধরে বসে আছে। হ্যাঁ, আর না নিয়ে গেলে সে নাকি ঘর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তাই ওই মনটা একটু খারাপ। হ্যাঁ, কি করব ঠিক করে উঠতে পারছি না তো। এতে আর ঠিক না করার কি আছে? শোনো, প্রথম বয়সে জননী আর মধ্য বয়সে ঘরণী, এদের মন জোগাতে না পারলে কিন্তু কপালে অশেষ দুঃখ জোটে। আসলে দুজনেই তো রেধে বেড়ে খাওয়ায়। এই দেখো না, গিন্নি মুখ থেকে কথা খসালো কি না খসালো, আমি অমনি দৌড়ে দই কিনতে চলে এলাম। দেখো গোপাল, দই কেনা আর ওই তীর্থে যাওয়া কিন্তু এক কথা নয়। হ্যাঁ, কেন নয়? দই কিনতেও পয়সা লাগে আর তীর্থে যেতেও পয়সা লাগে। আরে ওই পয়সা কড়ি নিয়েই তো সমস্যা। কেন, তোমার কি পয়সা নেই? আছে তো, হ্যাঁ আছে,
মা লক্ষ্মীর কৃপায় ঘরে যথেষ্টই আছে। তাহলে আমি তীর্থে গেলে ঘরে রাখা ওই পয়সা করির কি হবে? কি হবে? হ্যাঁ, আমাদের না থাকার সুযোগে ওই চোর এসে যদি সর্বস্ব চুরি করে নিয়ে চলে যায় তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা একটা সমস্যা বটে। তাহলে এক কাজ করো, বিশ্বাসী কারো কাছে পয়সা করে গচ্ছিত রেখে দিয়ে যাও। কথাটা খুব একটা ওই মন্দ বলনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ভেবেই দেখি। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখো, আর আমার দইটা চটপট দিয়ে দাও। আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে, বুঝলে? আর হ্যাঁ, আমার নাতনি আর নাতিদের জন্য 5টা বড় দেখে রসগোল্লা দিও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ইরে, কেমন খাচ্ছিস? খুব ভালো দাদু, খুব ভালো। আচ্ছা দাদু, আজ হঠাৎ আমাদের রসগোল্লা খাওয়ালে কেন? দই ষষ্ঠী। দই ষষ্ঠী? সেটা আবার কি? উমা, তাও জানিস না? ওই জামাই ষষ্ঠী, অশোক ষষ্ঠী, চাবড়া ষষ্ঠীর মতো তোদের দিদা মাঝে মাঝে ওই দই ষষ্ঠী পালন করে। সেদিন শুধু দই আর ভাত খায়। দিদার কি মজা, শুধু দই আর ভাত। তবে রে বুড়ো, বাচ্চাদের কাছে উল্টো পাল্টা বলা হচ্ছে না, দেখাচ্ছি মজা। ও বাপ রে বাপ! ভোলা, ভোলা ময়রা এসে পড়লো বলে বুড়ো আজ খুব জোর বেঁচে গেল। হ্যাঁ, কি ব্যাপার ভোলা? একটু আগেই তো দেখা হলো, এখন আবার আমার বাড়ি কি মনে করে? ভেতরে চলো, ভেতরে চলো, কথা আছে। হ্যাঁ, এই তোরা এখন বাড়ি যা, বুঝলি? ভোলা দাদু, তোমার রসগোল্লা খুব ভালো ছিল, কিন্তু আমাদের দাদু তো কিপটে, তাই একটার বেশি আনেনি। আরে ঠিক আছে ঠিক আছে, দোকানে আসিস। হ্যাঁ, আর একটা করে খাইয়ে দেবো, যা। কি মজা, কি মজা। এসো এসো এসো, ঘরে এসো। বসো, ওই খাটটাতে বসো। এবার বলো কি বলতে এসেছো। আচ্ছা গোপাল, আমি গিন্নিকে নিয়ে তীর্থ করতেই যাব। সেটা খুব ভালো কথা। ভেবে দেখলাম ওই যেতে আসতে দিন 20 মতো লাগবে, তাই ওই কদিন তুমি যদি আমার যাবতীয় সঞ্চয়, মানে ওই টাকা পয়সা, ওই সোনার দানা, এইগুলো সব যদি রেখে দাও তাহলে। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে। কারণ ওই তোমার মতো সৎ আর ওই বিশ্বস্ত লোক এই কৃষ্ণনগরে আর কে আছে বলো? দেখো, রাখতে তো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ঘরের অবস্থাটা একবার দেখো। একে খড়ের চাল, তাতে আবার এখানে ওখানে ফুটো। রাতের বেলা আমি আর আমার গিন্নি দুজনেই মরার মতো ঘুমোই। তা চোর টোর এসে যদি সব চুরি করে নিয়ে যায়। চোর? হ্যাঁ ভাই, চোর। তাই বলছি, এত বড় দায়িত্বটা তুমি আমার কাঁধে চাপিয়ে দিয়ে যেও না। তাহলে কি করি বলো তো? আমি বলি কি, তুমি একবার মহারাজকে গিয়ে বলতে পারো। তিনি যদি রাজি হন তাহলে আর চিন্তা কি। ঠিক আছে ঠিক আছে, দেখছি। হ্যাঁ দেখছি। আমি তাহলে এখন আসি ভাই, আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে ভোলা, রাজবাড়িতে কি ব্যাপার? কোনো মিষ্টির বরাত আছে বুঝি? না না, মানে সেসব নয়। ওই আসলে আমি তো ওই তীর্থে যাব। ও তীর্থ? কদিন ওই বাড়ি ফাঁকা থাকবে তো, তাই ওই আমার যাবতীয় সঞ্চয় ওই মহারাজের কাছে রেখে যাবার জন্য অনুরোধ করতে এসেছি। হ্যাঁ, ভোলা ময়রার সারা জীবনের সঞ্চয় তো অনেক। দেখো, অনুরোধ তুমি করতেই পারো, কিন্তু আমার মনে হয় মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না। তাহলে কি করা যায় বলুন তো? এদিকে তীর্থে যাবে বলে আমার গিন্নি তো একেবারে ক্ষেপে উঠেছে। তুমি যদি আমার কাছে রেখে যেতে চাও তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি রাখবেন? কেন রাখবো না? আরে আমার পাকা বাড়ি, তার উপর শক্তপোক্ত দরজা জানলা, চুরি ডাকাতির কোনো ভয় নেই। তুমি স্বচ্ছন্দে রেখে যেতে পারো। যাক বাবা, ওই চিন্তা মুক্ত হলাম। হ্যাঁ, তোমাদের চিন্তা হরণ করে চিন্তা হরণ হওয়াই তো আমার ধর্ম। ভোলা, যাও এখন বাড়ি যাও।
যবে মনে করবে আমার কাছে গচ্ছিত রেখে যেও। যাই যাই, ওই এক্ষুনি বাড়িতে গিয়ে গিন্নিকে বলি তীর্থ করতে যেতে আমার আর কোনো বাধা নেই। হ্যাঁ, ওরে বাবা, কার মুখ দেখে উঠেছিলাম রে আজ। ভোলা তার সারা জীবনের সঞ্চয় আমার কাছে গচ্ছিত রেখে তীর্থ করতে যাবে। হ্যাঁ, ভোলা কদিনের জন্য তীর্থ করতে যাবে অন্য কোনো দূর দেশে। হ্যাঁ, এরি মন্ত্রী এমন নিজের মনে হাসছে কেন? এটা হয় পাগলামি নয় শয়তানি। আরে ও মন্ত্রী মশাই, এমন করে হাসছেন কেন? হাসছি তো বেশ করছি, তোমার অসুবিধা হলে কানে তুলো দিয়ে ঘোরো। চত্বর সব। হাসতে হাসতে হঠাৎ করে চটে উঠলো কেন? না, ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল আছে বলে মনে হচ্ছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? কি বলবে বলো? বলছি যে ওই গিন্নি, ওই বাক্স প্যাটরা গুছিয়ে নাও। হ্যাঁ, গুছিয়ে নাও। বাক্স প্যাটরা গোছাবো মানে? আহা, তীর্থে যাবো তো। হ্যাঁ, বলো বলো, কোথায় যাবে? পুরী না কাশী না? এর আগে কোনোদিন তো যাইনি, তাই পুরী চলো, একসঙ্গে সমুদ্র আর জগন্নাথ দর্শন। তাহলে তাই চলো। হ্যাঁ চলো, ভাবছি ওই পরশু দিনই আমরা যাত্রা শুরু করব। পরশু দিনই? এই তুমি না খুব ভালো, ময়দা মাখাই আছে, দাঁড়াও তোমার জন্য চট করে দুটো লুচি ভেজে নিয়ে আসি। এবার আমার সব সঞ্চয় ওই এক জায়গায় করে কালকের মধ্যেই মন্ত্রী মশাইয়ের বাড়ি রেখে আসতে হবে। হ্যাঁ। ওমা, এসব কি করছো? আহা, ওই গুনে গুনে রাখছি তো, কাল এই পোটলাটা ওই মন্ত্রী বাড়ি রেখে আসবো না। মন্ত্রীর বাড়ি কেন? বারে বাহ, কটা দিন তো আমরা বাড়িতে থাকবো না, এসব তো একটা ভালো জায়গায় রেখে যেতে হবে নাকি? সে রাখো, ক্ষতি নেই, কিন্তু তাই বলে মন্ত্রীর বাড়ি? শুনেছি লোকটা নাকি ভালো নয়। না 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 না, সে তো জাল জট চুরি করে ওই রাজকোষ থেকে। হ্যাঁ, আমি সামান্য মানুষ, আমার সাথে এসব করবে না। কিন্তু যদি করে? দেখো, ওই যদির কথা ওই নদীতে থাকো। হ্যাঁ, এখন আমায় ওই সবকিছু গুনে গুনে রাখতে দাও তো। আচ্ছা, তার আগে এই গরম গরম লুচি কটা খেয়ে নাও দেখি। রে, এই সকালবেলা পোটলা হাতে ভোলা চললো কোথায়? ভোলা, ও ভোলা, বলি ও ভোলা, সকালবেলা পোটলা হাতে চললে কোথায়? তোমার ঘরের চাল এই ফুটো বলেই তো আমার সঞ্চয় রাখতে চাইলে না ভাই, তাই আর কি করব, মন্ত্রী মশাই বাড়িতেই রাখতে চলেছি। কেন, আমি তো তোমায় মহারাজের কাছে রেখে আসতে বলেছিলাম। যাচ্ছিলাম তো, কিন্তু রাজবাড়িতে ঢোকার মুখে ওই মন্ত্রী মশাইয়ের সাথে দেখা। তিনি বললেন যে মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না, তাই বাধ্য হয়ে। বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই মন্ত্রীর কোনো চাল। কাল তাই নিজের মনে অমন করে হাসছি। আমি বলি কি, মন্ত্রী মশাইয়ের কাছে না রেখে তুমি বরং আরেকবার মহারাজের কাছে যাও। না ভাই, ওই তাতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, বুঝেছো? আসলে ওই কালই তো আমরা তীর্থযাত্রায় বেরোবো, আমার হাতে এখন অনেক কাজ, বুঝেছো? আমি আসি গোপাল। হ্যাঁ, আমি আসি। জানি না মন্ত্রীর পাতা ফাঁদে ভোলা আবার পা দিয়ে বসলো কিনা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আরে ভোলা যে? এই যে মন্ত্রী মশাই, এনেছি, এই যে এই যে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার সারা জীবনের সঞ্চয়, দাও দাও। ওরে বাবা, এ তো বেশ ভারী। তা একটু ভারী তো হবেই। হ্যাঁ,
টাকা পয়সার সাথে কিছু ওই গয়নাও আছে তো, একবার দেখে নেবেন। হ্যাঁ, একবার দেখে নেবেন। না না, দেখার কি আছে? তুমি যে অবস্থায় পুঁটলি দিয়ে গেলে তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবে। ভেতরে কি আছে তা জেনে আমার কি দরকার ভাই? তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভালো করে তীর্থ করে এসো। যাও যাও, দুর্গা 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 দুর্গা। আহ, ভোলা বড় ভালো ছেলে, জানে না যে বাঘের মুখে মাংস রেখে গেল। আজ আজ 20 দিন হয়ে গেল ভোলা তীর্থ ভ্রমণে গেছে। কবে ফিরবে কে জানে। গোপাল, গোপাল, এই ও গোপাল, গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে। গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? সকালে, আজ সকালে ওই তীর্থ থেকে ফিরে এসেই মন্ত্রী মশাই বাড়ি আমার পুটলিটা আনতে গিয়েছিলাম, কিন্তু কি কিন্তু? কি সব আজে বাজে কথা বলছো ভোলা? তুমি তুমি আবার কবে আমার কাছে টাকা পয়সা রেখে গিয়েছিলে? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? কি পুরী যাবার আগের দিন আপনার কাছে রেখে গেলাম না? আপনি গাল ফুলিয়ে বললেন আমি যে অবস্থায় পুটলি দিয়ে যাচ্ছি তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবো। আমি এসব কথা বলতেই পারি না। হ্যাঁ, আরে আপনি বলেছিলেন তো। তাই নাকি? তা আমি যে তোমার কাছ থেকে পুঁটলি নিয়েছি, এসব কথা বলেছি, সেটা প্রমাণ করতে পারবে? সাক্ষী আছে কোনো? সাক্ষী? না, তা তো নেই। তাহলে মানে মানে কেটে পড়ো। এভাবে আমার মানহানি করার চেষ্টা করলে পেয়াদা এনে তোমায় কারাগারে পুড়ে দেব। মনে রেখো, আমি এ রাজ্যের মন্ত্রী, আমার হাত কিন্তু অনেক লম্বা। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সবই বুঝলাম, আর এই ভয়টাই আমি পেয়েছিলাম। আমার এখন কি হবে গোপাল? হ্যাঁ, আমার এখন কি হবে? সর্বস্ব তো চলে গেল, দোকান খোলার মূলধনটাই তো আমার কাছে আর নেই। চলো তো আমার সঙ্গে। কোথায়? মহারাজের কাছে। ব্যাটাকে এমন চাল দিয়েছি যে ব্যাটা এখন কপাল চাপড়ে মরবে আর ভেউ ভেউ করে কাঁদবে। ওরে, ও যে সব কিছু আমার কাছেই রেখে গেছে সেটা কোনো দিনও প্রমাণ করতে পারবে না। একেই বলে বুদ্ধির জোরে খাবলে খাওয়া। সবই তো শুনলাম ভোলা, কিন্তু তুমি যে মন্ত্রীর কাছেই সবকিছু রেখে গিয়েছিলে সেটা প্রমাণ করতে না পারলে আইনত আমি তো ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারি না। তাহলে তাহলে কি হবে মহারাজ? কি হবে? আমি যে একেবারে পথে বসে যাব মহারাজ। হাতে আর এমন কিছুই নেই যা দিয়ে দোকান খুলে সংসার চালাতে পারি। সে না হয় আমার কাছ থেকে কিছু ধার নিতে পারো। না মহারাজ, ধার দিতে হবে না। কেউ জানুক আর না জানুক, আমি তো পুরো ব্যাপারটা ভালো করেই জানি। তাই আমি ঠিক প্রমাণ করে ছাড়বো যে ওই মন্ত্রী বেটা চোর না সাধু। প্রমাণ করতে পারলে তো খুবই ভালো। আমি জানবে আছি সব সময় অন্যায়ের বিরুদ্ধে। ধন্যবাদ মহারাজ, এসো আমার সঙ্গে। এতে এতে হবে বলছো? হবে না মানে? হতেই হবে। আসলে মন্ত্রী মশাইয়ের মাথাটা শয়তানিতে ভরা হলেও ঘটে ঘিলু বলতে কিছু নেই। আমাদের পাতা ফাঁদে ধরা ওকে পড়তেই হবে। যাও, এখন দোকানে গিয়ে বসো, আমি একটু পরে ওখানে আসছি। তারপর শুরু হবে আসল খেলা। খেলা বন্ধ করে একবার আমার কাছে আয় দেখি। হ্যাঁ গোপাল দাদু, বলো। শোন, সেদিন একটা করে রসগোল্লা দিয়েছিলাম বলে আমায় কিপটে বলেছিলি, হ্যাঁ? কিন্তু একটা কাজ যদি করে দিতে পারিস, ভোলা দাদু তোদের গামলা গামলা রসগোল্লা খাওয়াবে। বাস, গামলা গামলা রসগোল্লা? বলো বলো বলো, কি করতে হবে? এখন থেকে মন্ত্রী মশাইয়ের ওপর দিনে রাতে নজরদারি চালাবি।
বুঝতে পেরেছি, নজরদারি চালাবো আর তোমায় এসে খবর দেবো। আমি এখন ভোলা ময়রার দোকানে যাচ্ছি, তেমন কিছু বুঝলে ওখানে গিয়ে আমায় খবর দিবি। ঠিক আছে। এক ঝটকায় কত রোজগার, টাকা কড়িগুলো দিয়ে মনের সুখে খাবো দাবো আর গয়নাগুলো গিন্নিকে দেব। এতগুলো গয়না পেলে যা খুশি হবে না ও। যাই একবার ভোলার দোকান থেকে ঘুরে আসি, দেখি সর্বশান্ত হয়ে ব্যাটা এখন কি করছে। দাদু দাদু, খবর আছে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বলে ফেল। মন্ত্রী মশাই এখানে আসছে। খুব ভালো খবর এনেছিস। যা আবার গিয়ে ওর বাড়ির ওপর নজর রাখ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভোলা, মন্ত্রী মশাইকে বোকা বানাতে কি বুদ্ধিটাই না বের করেছো তুমি, হ্যাঁ? আমাকে নিয়ে কি বলছে গোপাল? না, আল থেকে শুনতে হচ্ছে। মন্ত্রী বেটার টাকা কড়ি গয়নাগাটির উপর খুব লোভ, তাকে নকল টাকা আর পয়সা দিয়ে খুব ঠকান ঠকিয়েছ, হ্যাঁ? এবার এই গয়না বেচতে গেলে কিংবা টাকা কড়ি দিয়ে কোনো কিছু কিনতে গেলে নকলের দায়ে হাজতবাস হবে ওর। সব জারিজুড়ি তখন ঘুরছে যাবে। আমার কাছে বিনা পয়সায় মিষ্টি খাওয়ার ফল হাতে নাতে পাবে। কি শুনছি, নকলের দায়ে আমাকে ফাঁসানোর চেষ্টা? না না, এক্ষুনি বাড়ি গিয়ে ওই পোঁটলা ফেলে দিতে হবে। দেখো, মন্ত্রী ছুটলো বাড়ির দিকে। চলো ভোলা, মহারাজকে নিয়ে আমরাও তাড়াতাড়ি ওখানে যাই। এই ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সব পুঁতে দিতে হবে। সেটা আর কি করে সম্ভব হবে মন্ত্রী মশাই? আপনি যে হাতে নাতে ধরা পড়ে গেছেন। মন্ত্রী, তুমি তুমি এত বড় ছেঁচড়! ওরে বাবা, ওরে বাবা! লক্ষ্মী, ওকে পালাতে দিও না, পাকড়াও করে সোজা নিয়ে যাও কারাগারে। সত্যি সত্যি গোপাল, আজ আজ তোমার বুদ্ধির জোরে আমার সব কিছু রক্ষা পেল। তার সঙ্গে আমার নাতিরাও আছে। ওরা যদি গুপ্তচরের কাজটা না করত, ওদের ওদের পেট পুরে রসগোল্লা খাওয়াবো। কি মজা, কি মজা! আর আমি কি বাদ যাব নাকি? কতদিন যে তোমার দোকানের রসগোল্লা খাইনি, তাই সকলে মিলে পেট পুরে রসগোল্লা।